নমস্কার, আমি তোমাদের মৌসুমী। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি নতুন বাড়ির আরো একটা দারুণ ব্লগ। আমাদের দৈনন্দিন রুটিনটাই কেমন যেন পাল্টে গেছে এখানে এসে। ওই বাড়িতে সকালটা শুরু হতো এক অন্যভাবে, খুব অলসভাবে, এলোমেলোভাবে। আর এখানে এসে সকালটা বড্ড বেশি রোদ ঝলমলে হয়ে গেছে। সত্যি কথা বলছি, জীবনটাই যেন অন্যরকম হয়ে গেছে। মনে ছিল অনেক রকমের ভয়, সংকোচ, ধীরে ধীরে তা যেন সব উধাও হয়ে যাচ্ছে। সকালবেলা আমাদের কিচেনের অবস্থাটা ঠিক এরকম। আজকে দেশি মুরগির মাংস রান্না হবে চিংড়ি মাছ। মা বললো আলু পটলের রসা করবে চিংড়ি মাছ দিয়ে, তাহলে এটা করে রাখুক, আমরা এখন যে কাজে বেরোবো সেটা থেকে ফিরে তারপর এসে আমি চিকেন কষাটা বানাবো, যেটা স্পেশালি রিয়ানের জন্য। এবং আমরা মানে ওকে একটা লঙ্কা দিয়ে রান্না করে দেবো, বাকি আরও লঙ্কা অ্যাড করে আমরা খাবো। এইখানে আমাদের মাসি খাচ্ছে সকালে ব্রেকফাস্ট, মুড়ি দিয়ে পায়েস মুড়ি। বাহ, ও না মাসি, কান্না করে না মাসি, দেখা হবে, ইচ্ছা থাকলেই দেখা হবে, কান্না করে না মাসি। 15-16 বছর ধরে এই সবিতা মাসি আমাদের পাশে ছিল, তারপর হঠাৎ করে আজকে থেকে আর থাকবে না। এই ব্যাপারটা সবিতা মাসি আমাদের বাড়ির প্রত্যেককে ভাবিয়ে তুলেছে। আমাদের মধ্যে একটা অন্য রকমের আবেগ কাজ করছে এর জন্য। মাসিকে বহুবার আমরা অনুরোধ করেছিলাম সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসো আমাদের এই নতুন বাড়িতে, চলো আমরা সবাই মিলে একসাথে থাকি। কিন্তু না, মাসি তার ঘর বাড়ি ছেড়ে এখানে আসবে না। তাই অগত্যা মাসির পথ আর আমাদের পথটা আলাদা হতে হলো। আর আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। এখানে আসার অনেকগুলো উদ্দেশ্যর সাথে সাথে আরেকটা মূল উদ্দেশ্য হলো সপ্তস্বর যেই আংটিটা হারিয়ে গেছিল সেটা আরো একবার খুঁজবো বেশ ভালো করে, যদি কোনো হদিশ খুঁজে পাই। এই ঘরটা এসে আজকে আমার আজকে বেশি কষ্ট হচ্ছে। আর জোর পুরনো জামাগুলো দেখছিলাম, হসপিটাল থেকে এই জামাটাতে করে ওকে এনেছিলাম ভাগীরথী নেউটিয়া থেকে, এই ছোট্ট জামাটাতে করে। এগুলো আমি এখন নিয়ে যাব, কিন্তু কিন্তু আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। গলার কাছটায় দলা পাকিয়ে আসছিল। স্মৃতি একাধারে যেমন সুখদায়ক, আবার অন্যদিকে তা তোমায় বাকরুদ্ধ করে দিতে পারে। এই যে এত কিছু মনে পড়ে যাচ্ছিল সব ঘেঁটে ঘুটে। পয়লা বৈশাখের দিন সকালবেলা যেদিন ছেড়ে এসেছিলাম সেদিনকার থেকেও যেন আজকে আমার কষ্টটা আরো বেশি হচ্ছিল। আজকে যেন আরো ভালো করে অনুভব করতে পারছিলাম। সেদিন তো তাড়াহুড়োর চোটে কি হচ্ছিল না তা বুঝে উঠতে পারিনি। এখন এসেছি কাকিমণিদের ঘরে। অনেকগুলো কাকিমণি এক একজনের ঘরে একবার করে ঢু মেরে যাচ্ছি, আর প্রত্যেকে খাওয়া দাওয়া আদর কত কিছুর বন্দোবস্ত করেছে। তার সাথে সাথে সকলের থেকে উপহার নিয়েছি একটা করে কাজ। সপ্তস্বর আমি কিছুটা কাজে গিয়ে রাখলাম। যে সমস্ত জিনিসগুলো দান করব বলে ভেবেছি তা আলাদা করে রাখলাম, পরে আর একদিন এসে আবার করব। এই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যই আমার নিউটাউনে আসা। এই জ্যামটা, এয়ারপোর্টের জ্যামটা, বিরাটির থেকে গাড়ি ঠেলতে শুরু করেছি এখনো অবধি চিনার পার্ক এটা কি, এটা কৈখালি ক্রস করতে পারিনি। হিউজ একটা বিচ্ছিরি রকমের জ্যাম এখানে। আর গরমটা কেমন পড়েছে? গরম তো সেরা। মানে এই যে গাড়িগুলো একটু 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 করে কিছুতেই আর এগোয় না। আর তুমি তাহলে রোজ অফিসে এরকম ভাবে ঠেলে যাও এই টাইমটাতে? সময় দেখছো না, এই সময় বেরোতে পারো। কিচেনে এসে একবার ছোট্ট করে দেখে নিলাম কাজ কতদূর এগিয়েছে। আমাকে আবার খানিকক্ষণের মধ্যে রিয়ানের জন্য চিকেন কষা রাঁধতে হবে, ওর দুপুরের খাবার। আর সপ্তস্বর দিকে অফিসে বেরিয়ে যাচ্ছে, ঠাকুরকে প্রণাম করে দুগ্গা দুগ্গা করে উনি চলে যাচ্ছেন। কাকিদের কাছ থেকে যে 3টে গাছ এনেছিলাম তা ছোট্ট 3টে টবে লাগিয়ে নিয়েছি। এই গাছপালা নিয়ে না আমার মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। দাঁড়াও, সব করছি। গাছ লাগাতে লাগাতে হঠাৎ করে নিচে তাকিয়ে দেখি সপ্তস্বর গাড়ি তখনও যায়নি। আমাকে আবার নিচ থেকে ওপরে দেখতে পেয়েছে, টাটা বলে নিল আর একবার। সেই দেখা হবে আবার কোন রাত্রিতে। তো গাছপালা নিয়ে যে প্রশ্নগুলো করছিলাম, এই গাছপালা নিয়ে আমার মনে অনেক রকমের সন্দেহ রয়েছে।
আমি যখন বিয়ে হয়ে প্রথম শহরে আসি অবাক হয়ে যাই যে এখানে নাকি গাছ লাগাবার জন্য মাটি কিনতে হয়। মাটি কিনতে হয়, এই ব্যাপারটা আমার কাছে একেবারেই অদ্ভুতজনক ছিল। আমাদের সেই রায়গঞ্জের গ্রামে আলাদা করে মাটি কেনা কেন, সার কেনারও কোনো প্রয়োজন পড়তো না। যে বাগানটুকু ছিল ওর মধ্যে গাছ পুঁতে দিলে একা একাই কেমন একেবারে সগর্বে বেড়ে উঠতো। আর তা ছিল বড্ড সহজ কাজ। আর এই জায়গাগুলোতে গাছ বাঁচানো মানে ওরে বাবা কত বড় যে ঝক্কি। তাই আমার দর্শক বন্ধুদের জন্য প্রশ্ন, এই যে ইনডোর প্লান্টগুলো লাগিয়েছি, তোমরা প্লিজ এদের যত্ন কিভাবে নিতে পারি বাড়িতে সহজে, অথচ কারোর যেন কোনো ক্ষতি না হয়, সেই আইডিয়াটুকু দিও। আমি অফিসিয়ালি এই প্রথম ইনডোর প্ল্যান্টের মা বাবা হব। আমাদের রান্নাঘরের ওই ফাঁকা জায়গাতে সপ্তর্ষি বলেছে গাছ লাগাতে, কিন্তু সেখানে আমি কি করে গাছ লাগাবো? রোজ অত উঁচুতে গিয়ে জল দেওয়া তো আমার পক্ষে পসিবল হবে না। এই যে এই জায়গাটা আমার গোটা বাড়ির প্রিয় কোণ। নিজের বেডরুমের এই ছোট্ট অংশটুকু আমার এত যে প্রিয়। এখানকার গাছগুলো, ফটো ফ্রেমগুলো বা বাকি যে সমস্ত জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস আমার মনের বড্ড কাছাকাছি। আমি এই জায়গাটাকে আগলে রাখতে চাই। যতগুলো নতুন গাছ ঘরে লাগিয়েছি আশা করি একটাও মিস করিনি। গাছেদের জল দেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি আমার সেই ইম্পর্টেন্ট কাজে, মানে রিয়ান বাবুর জন্য দেশি মুরগির কষা রান্না করা। রিয়ান ওদিকে বুঝে গেছে আমি কি করছি। তোমাকে চিকেন দেবো? ওটা অন্য কারোর জন্য রান্না করছি বাবা, তোমার জন্য তো রাঁধছি না। এই চিকেন কষা রাঁধতে রাঁধতে একটু ঢাকা দিয়ে ওকে চট করে স্নানটাও করিয়ে দেবো। বাইরে যে পরিমাণ বিভৎস গরম পড়েছে, ট্যাপের জলও এত গরম। আমি কি করি, আগে থেকে জলটা তুলে রাখি, নইলে ওই গরম জলে বাচ্চাকে স্নান করানো পসিবল হয় না। তোমাদের ওখানে কেমন তাপমাত্রা বলো তো? আমাদের এখানে যেমন মানে নিউ টাউনে ওই 38-39 অব্দি থাকছে, কিন্তু দেখাচ্ছে যে ফিলস লাইক 40-41। মানে ভাবা যায় মানুষ বাঁচবেটা কি করে, বা আর কয়েক বছর পর অবস্থাটা কেমন হবে ভাবো তো। এই রিয়ান রায় যখন বড় হবে তখন কি হবে? আংটিটা পাওয়া গেল না, জানতামই পাওয়া যাবে না, তবুও যতটুকু মানুষ আশায় বাঁচে চাষা, যথারীতি সব জায়গায় খুঁজলাম, যতটুকু মনে হচ্ছিল যে এই জায়গায় থাকতে পারে, আর কোনো হদিশ মিলল না। এখন যেটা বুঝতে পারছি, সবার মন থেকে মাথা থেকে পুরো উড়িয়ে দিতে হবে। ওর যে অস্তিত্ব ছিল কখনো, সেটা পুরোই ভুলে যেতে হবে, না হলে আফসোস ছাড়া আর কিছু করার নেই। ঘরের কাজের সময়ই হয়তো এই বাড়িতেই হয়তো ঘটেছে ঘটনাটা। ঘরটা এমন অগোছালো করে আবার গুছিয়েও ফেলছে, দেখো। আমি দেখো সব গোছাচ্ছি। তুমি এই সব কিছু গুছিয়ে ফেলছো? হ্যাঁ। ওরে বাবা রে আমার সোনাটা, দেখো এটা মধ্যে লাইট জ্বলছে। ও তাই তো। আচ্ছা, তোমার এই গাড়িগুলো সব গোছানো হয়ে গেলে পরে তুমি কি নিয়ে খেলবে তাহলে? গাড়িগুলো গোছানোর পর আমি বই পড়বো। ওরে বাবা রে, এত লক্ষ্মী ছেলে তো আমি দুটো দেখিনি। আজকে কি সূর্য কোন দিক দিয়ে উঠেছে? ফ্লাইটটা উড়ে চলে গেল। সবকটা গাড়ি সবকিছু চালিয়ে চালিয়ে যাচ্ছে, এমনি এমনি যাবে না। ও আচ্ছা, এবার বাইকটা চলে গেল। আর এই বাইকটা হলো হসপিটালে যাচ্ছে। আচ্ছা, এই বাইকটা তারপর হসপিটালে। কি করলে তুমি এক্ষুনি? কি করলে? কি ফেলে দিয়েছো? আমি বই ফেলে দিলাম, আমার রাগ হয়েছে বলে। তোমার রাগ হয়েছে বলে বই ফেলে দিয়েছো? আর আমি তোমাকে কি বললাম বই ফেলাটা কি? তাহলে কি করবে তুমি এখন? বই তুলে কি করতে হবে? রাগ কমাতে হবে। রাগ কমাতে হবে, কিন্তু বই তুলে সবার ফার্স্টে কি করতে হবে? বইটাকে কি করতে হবে? প্রণাম করতে হবে। চলো নাও। আর খুব বেশি রাগ হলে আমি কি করতে বলেছি তোমাকে? এটাকে কি করা বলে? ব্রিথ ইন ব্রিথ আউট। ব্রিথ ইন ব্রিথ আউট। তাহলে আর রাগ হবে না, তাই তো? গুড জব, গুড জব। দেখি
আমি আবার আর একটা পাকামো কাজ করছি। ইনডোর প্ল্যান্টের শাখা প্রশাখা জোগাড় করে তা জলে ভিজিয়ে রাখছি আর অপেক্ষা করব কয়েকদিনের। যদি তা থেকে শেকড় জন্মায় তাহলে সেটাকে পুঁতে দেব মাটিতে। দেখা যাক কি অবস্থায় দাঁড়ায়। রিয়ানবাবু করে ফেলছেন সন্ধ্যার টিফিন, রাইস নুডলস উইথ চিকেন অ্যান্ড এগস আর কিছু ভেজিটেবলস। আর তারপর সেরে ফেলবো একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। মানে এর জন্য ঘরের অনেকটা অংশ অগোছালো ছিল, রিয়ানবাবুর ঘরের অনেকটা জায়গা জুড়ে ছিল আমাদের পাওয়া, মানে গৃহপ্রবেশে পাওয়া এতগুলো গিফটস। সেগুলো এবার আনবক্সিং চলছে। দেখি কে কি উপহার দিয়েছে। মানে কে কে দিয়েছে তা মনে নেই, ঠিক দু একজনের নাম মনে রয়েছে। এত মানুষ এসেছিল, সকলে আমাদের বাড়িকে কি করে সুন্দর করা যায় তার জন্য বহু উপহার দিয়েছে। কিন্তু একটা মানুষ শুধুমাত্র ভেবেছে রিয়ানবাবুর কথা, যে কোন উপহারটা পেয়ে এই বাচ্চাটা খুশি হবে। থ্যাংক ইউ দেবলীনাদি। রিয়ান এত খুশি হয়েছে এই প্যান্ডাটা পেয়ে। মানে সবার উপহার ওর কাছে যেমন মূল্যহীন, কিন্তু এই উপহারটা ওর কাছে অমূল্য। ও আগলে রেখেছে পান্ডাটাকে। আর বাকি জিনিসগুলোতে আমি সপ্তর্ষ বা বাকিরা খুব খুশি হয়েছি। এই যে একটার পর একটা অমূল্য সম্পদ বেরোচ্ছে। ঘরের কোন কোণে কোনটাকে সাজাবো তা ভাবতেই আমরা ব্যস্ত এখন। মাত্র কয়েকটা প্যাকেটই মনে রাখতে পেরেছিলাম যে কে কোনটা দিয়েছে। এই যেমন এই উপহারটা দিয়েছে সৌমিদি। থ্যাংক ইউ সৌমিদি। বিশ্বাস করো, বহুদিন ধরে ভাবছিলাম ঘরের কোণে এরম একটা চাঁদ রাখবো, শোভা পাবে। আর ঠিক সেটাই উপহার হিসেবে পেয়েছি। বাকি কে কি দিয়েছে খুব দুঃখিত, একেবারে মনে নেই। ভিডিও দেখে কারোর যদি মনে পড়ে প্লিজ জানিও তোমরা কে কোন উপহারটা দিয়েছো। এক একটা জিনিস এত রুচিশীল, এত পছন্দ হয়েছে আমাদের, শুধু ভেবেই যাচ্ছি এই ঘরে এটা রাখবো, ওই ঘরে এটা। আর একটা প্যাকেটের কথা মনে আছে, দাঁড়াও। আমার একদম মাত্র একদিনের বন্ধু শ্রেয়সী, তাকে নেমন্তন্ন করেছিলাম। সে দিয়েছে ঠিক এই প্যাকেটটা, যার মধ্যে রয়েছে রিয়ানের জন্য একটি জামা, আর একটা বক্সে রয়েছে আমাদের ঘর সাজাবার দারুণ একটা কি হোল্ডার বক্স। ভেবে রেখেছি এটাকে একেবারে ঘরের সামনেই সাজিয়ে রাখবো। এরকম একটা বক্স কেনার কথা ভাবছিলামই, আর সেটা উপহার স্বরূপ পেয়ে গেছি। তাহলে সেটা তো আরো বেশি আনন্দজনক, তাই না? আর এই যে এই দুটো উপহার আমাকে দিয়েছে রিয়ানের স্কুলের একটা মা। আলাদা করে একদিন এসে দেখা করে গেছে, পয়লা বৈশাখে দিন আসতে পারেনি। দিয়েছে আমার জন্য একটি সুন্দর হ্যান্ডব্যাগ আর এই বক্সটা, যার মধ্যে রয়েছে ডিহাইড্রেটেড আমন্ড। আমি বুঝতে পারছি না, কারণ আমন্ডগুলোর সাইজ একদম ছোট্ট ছোট্ট, আর কি সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি। আর রিয়ানের জন্য অনেকগুলো ক্যান্ডি। ছোটবেলায় বাবা মা জন্মদিনের আয়োজন করলে লোকজন এসে যখন আমায় উপহারে ভরিয়ে দিত, আমার আজকে এই বাড়ির জন্য পাওয়া উপহারগুলো পেয়ে ঠিক সেই রকমই আনন্দ হচ্ছিল। মানে আমি এত খুশিতে ডগমগ হয়ে যাচ্ছিলাম, আমার বলতেও এখন লজ্জা করছে। এই দারুণ দারুণ উপহারের লিস্টই এখন প্রায় শেষের পথে। আজ তবে আসি। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো।